এই যে পিকচারটা আছে সেটা আমি বলতে পারি যে ইন্টারনেটকে একদম নাড়াচাড়া করে দিয়েছে। তো এই ছবিটা র্যান্ডি ওর্টন এবং তার ওয়াইফ কোলাব করে ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তো পিছনে সিএম পাঙ্ক এসে ফটো বম করে দিয়েছে, আর এটাকে হ্যাশট্যাগ ইউজ করে হ্যাশট্যাগ ফটো বম ফিলও লেখা হয়েছে। আর আমি যতবার সিএম পাঙ্ক এভাবে দেখছি না, আমার মাথায় একটা জিনিসই চিন্তা হচ্ছিল, আর ওই ইমেজটাই ভেসে উঠছিল যে সিএম পাঙ্কের সাথে ডাব্লিউডাব্লিউর কেমন রিলেশন ছিল, আর সিএম পাঙ্ক কেমন রুডলি একটা সময় থাকতো, এবং সে কিন্তু এই ডাব্লিউতে একটা সমস্যা করে ডাব্লিউডাব্লিউতে পরে এসেছে। আর অনেকে চিন্তা করতো যে সিএম পাঙ্ক তো এসে গিয়েছে, সে কি এসে সবার সাথে আবার কি রিলেশন খারাপ করবে তার ব্যবহারের জন্য, কিন্তু এই সব যে কাণ্ড কারখানা সিএম পাঙ্কের, সেটা দেখে তো কোনো দিক দিয়েই মনে হচ্ছে না সে রিলেশন খারাপ করবে। উল্টা সে তো আরো ভিতরের ব্যাক স্টেজের যে এনভায়রনমেন্টটা সেটা আরো ভালো রাখার চেষ্টা করছে, আমার দেখে যতটুকু মনে হচ্ছে। আর এই ছবিটাতে তার এক্সাম্পল। আর আজকে গাইস অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো আজকের প্রথম স্টোরি হচ্ছে ব্লাড লাইনকে নিয়ে। আপনারা হয়তো জানেন সোলো সিকা এমএফটি নাম টামাটঙ্গাকে দিয়েছিল এবং তার একটা নতুন নাম চলে এসেছে, আর তার নতুন নামটা হচ্ছে দ্য ব্রুচার অফ দ্য ব্লাড লাইন। আর এই নামটা সোলো সিকা নিজে তাকে দিয়েছে। এবং একটা জিনিস নোটিস করতেছি, সোলো সিকা, টামাটঙ্গা এবং টাঙ্গালোয়ার সোশ্যাল মিডিয়াতে যত কিছু আছে সব কিছুতে ডাব্লিউডাব্লিউ কমেন্টটা ব্লক করে রেখেছে, এবং কমেন্ট করার জন্য সেগুলো অ্যাভেলেবেল থাকে না। আর এই কাজটা হয়তো ডাব্লিউডাব্লিউ এর জন্যই করছে যে রিয়াকশনটা ব্লাড লাইনের পাওয়ার কথা তারা আশা করছিল সেটা হয়তো পাচ্ছে না। আর এই জিনিসটা অনেক অদ্ভুত, কারণ একটা রিয়াকশন হয় যেটা হিল ক্যারেক্টারে থেকে দর্শকরা তাদেরকে হেট করে, কিন্তু এই যে হিল ক্যারেক্টারটা এবং এই যে হেটটা ব্লাড লাইনের, ব্যাড ব্লাড লাইনের যে হেটটা, সেটা অনেক সিরিয়াসলি আর কি পাবলিকরা দেখাচ্ছে। এটা আসলে যেমন আপনারা ধরেন লোগান পলকেও তো মানুষ বু করে বা তাকে হেট করে, তাকে কমেন্টে অনেক কথাই বলে, কিন্তু তার ক্যারেক্টারটা একটাবার দেখেন সে কিন্তু এনজয় করে তার ক্যারেক্টারটা। আর ব্লাড লাইনের বিষয়টা হিল ক্যারেক্টারে থেকে নেগেটিভ রিয়াকশনটা পাওয়া স্বাভাবিক, কিন্তু নেগেটিভ রিয়াকশনটা নেগেটিভ ওয়েতে তারা পাচ্ছে। আর আপনারা জানেন দর্শকরা ব্লাড লাইনকে অতটা সিরিয়াসলি নিচ্ছে না, তাদেরকে ফানি ওয়েতে দেখছে। এমন করলে এই যে সোলো সিকার ব্যাড ব্লাড লাইনের যে ইম্পর্টেন্সটা সেটা তো ফিল করতে পারবে না যখন রোমান রেন্স রিটার্ন করবে। আর একটা জিনিস কি, আপনার সামনের যে অপোনেন্ট টিমটা সেটা যদি অতটা শক্তিশালী না দেখা যায়, তাহলে আপনার যে ফেস টিমটা সেটা কিভাবে আর কি ফুটে উঠবে ডাব্লিউডাব্লিউতে। একটা সময় ভাবতাম যে সোলো সিকা পল হেমিনের সাথে আছে, তাকে খুব সিরিয়াস ওয়েতে বুকিং করা হবে, কিন্তু এখন দর্শকরা তাকে মজার একটা পাত্র বানায় ফেলছে। আর এখন তো ডাব্লিউডাব্লিউ শোটা খুবই খারাপ যাচ্ছে, তারা ওইভাবে টিভি রেটিং পাচ্ছে না। এরপরের স্টোরি হচ্ছে ডাব্লিউডাব্লিউ কেন বোরিং হচ্ছে। আর আপনারা হয়তো জানেন রিসেন্টলি ডাব্লিউডাব্লিউতে যে পরিস্থিতি বা যে সিনটা চলতেছে সেটা এমন হচ্ছে যে রেসলম্যানিয়াতে এত বেশি হাইপ হয়েছে বা এত বেশি পারফরমেন্স হয়েছে, যেটা দেখে এখনকার ডাব্লিউডাব্লিউটা ভালো লাগছে না। আর সত্যি সত্যি কি ডাব্লিউডাব্লিউর এখনকার পরিস্থিতি খুবই বেকার বা খারাপ হয়ে গেছে। পিছনের যে বছরগুলো গিয়েছে সেগুলো যদি আপনারা একটাবার চিন্তা করে দেখেন, সবসময় রেসলম্যানিয়ার পরে ডাব্লিউডাব্লিউর এরকম একটা প্রবলেম সাফার করতে হয়। আর আপনারা যদি 2টা বছর আগে থেকে ডাব্লিউডাব্লিউ দেখেন, আপনারা বুঝতে পারবেন যে ডাব্লিউডাব্লিউ ওইটা থেকে অনেক ভালো রিকভার বা তারা সেখান থেকে উঠতেছে। আর আপনারা এখন ডাব্লিউডাব্লিউ যে পিরিয়ডটা দেখতেছেন সেটা আগে থেকে অনেক ভালো, কারণ আগে যখন ডাব্লিউডাব্লিউর ব্যাকল্যাশ, রেসলম্যানিয়ার পরে ব্যাকল্যাশ পেপার ভিউটা আসতো, সেটার মানুষ এমনিতেই বয়কট করতো। আর এখন তো চিন্তা করতে পারেন যে সৌদি আরবিয়ার শো আছে এবং ব্যাকল্যাশ যেটা ফ্রান্সে হয়েছে, সেখানকার অডিয়েন্সরাই বা ক্রাউডরাই খুবই স্পেশাল ফিল করিয়েছে। আর নেক্সট যে সৌদি আরবের শোটা আছে সেটাতে অবশ্যই ডাব্লিউডাব্লিউ ইনভেস্ট করবে। এটা সেই তুলনায় 2টা বছর আগের তুলনায় খুবই ভালো চলতেছে। আর আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর যে সময়টা সেটা এতটাও খারাপ যাচ্ছে না, কারণ এখন ডাব্লিউডাব্লিউ দেখে বোঝা যাচ্ছে তাদের একটা টার্গেট আর ভিশন আছে যে স্টোরি লাইন তারা কিভাবে প্রোগ্রেস করবে, তাদের ফিউচার একটা প্ল্যান আছে। এইটাই ট্রিপল এইচের সময়ের সবচাইতে স্পেশাল বিষয়, কারণ লং টার্ম সে চিন্তা করে স্টোরি লাইন বা সে শোটাকে লং টার্মে কিভাবে বুকিং করবে, তাদের শোটা আস্তে আস্তে গ্রো আপ করবে কিভাবে, সেই চিন্তাটাই সে করছে। এরপর স্টোরি হচ্ছে রকের বিষয়। তো আপনারা হয়তো জানেন ব্রায়ান গ্যাভিটস যে কিনা রকের সাথে সবসময় থাকে, ডাব্লিউডাব্লিউতে যে কয়টা স্টোরি লাইন চলে রকের, সে সবসময় রককে সাজেশন দেয়
তো রিসেন্টলি তাকে একটা কোশ্চেন করা হয় যে রক তো চলে গিয়েছে, তো এখন রকের সিনটা কেমন, এবং সে একটা ক্ল্যারিটি দিয়েছে। সে বলে যে দেখো, রক চলে গিয়েছে, সে কিছু সময় ডাব্লিউডাব্লিউতে আসবে না, আর হলিউডে অনেক কাজ আছে। এরপর সে বলে রকের সোশ্যাল মিডিয়াতে যে প্রোমোগুলো আছে সেগুলো সে কন্টিনিউ করবে। মানে বিষয়টা এমন হবে না যে আপনারা রেসেলমেনিয়ার সময় যেমন দেখেছেন অনেক বেশি অ্যাক্টিভ ছিল রক, তেমনটা না, কিন্তু ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে রক অ্যাক্টিভ থাকবে কিছু কিছু সময়। আর আপনারা জানেন রক কিন্তু টিকিও বোর্ডের চেয়ারম্যান, সে ডাব্লিউডাব্লিউ শেয়ার হোল্ডারের মালিক, আর তার যদি কিছু করতেই হয় সে তার সোশ্যাল মিডিয়াতে অবশ্যই টিজ করবে যে আমি এটা করব, সেখান থেকেই শুরু। আর রকের সেই সোশ্যাল মিডিয়ার প্রোমোগুলাই ভালো লাগে। আর সে যাওয়ার আগে কোডি রোডসকে বলেছিল যে আমি যদি আসি শুধু তোমার জন্যই আসবো, আমার প্রথম টার্গেট কিন্তু তুমিই থাকবা, এইভাবেই সে কিন্তু বলে গিয়েছিল। আর নেক্সট ইভেন্চুয়ালি সে অবশ্যই রোমান রেইন্সের দিকে নজর দিবে, আর একটা সময় রোমান রেইন্সের সাথে তার ম্যাচ হবে, এটা তো কনফার্ম, আপনারা হয়তো জানেনই। ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন, রক ভার্সেস রোমান রেইন্স। আর আজকের স্টোরি এতটুকু ছিল। আপনার যদি স্টোরিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।